আমরা আগে নিজেদের মধ্যে একটা মজা করে কথা বলতাম যে কখন বুঝবেন বিপিএল চলে আসছে। যখন দেখবেন ক্রিকেটে এলোমেলো অবস্থা চরম আকার ধারণ করছে, টুকটাক আদালত, আইন এসব শব্দ ক্রিকেটে চলে আসছে, তখন বুঝবেন যে বিপিএল চলে আসছে। একই সঙ্গে দেনা পাওনা, খেলোয়াড়দের অমুক তমুক নানা রকম জটিলতা, জটিল জটিল অবস্থা তৈরি হলে এবং সবকিছু শিরে সংক্রান্তি, মানে সবকিছুতে 11th আওয়ারে ঠেকে গেছি এরকম একটা অবস্থা। এসব দেখলেই বুঝবেন বিপিএল চলে আসছে। বিপিএল এর আর খুব বেশি বাকি নাই। তো খুব আশা ছিল, এই আশাটা ছিল হচ্ছে ফারুক ভাই বোর্ড সভাপতি হওয়ার পরে থেকেই আশাটা ছিল যে না, পরিস্থিতিটা বদলাবে। ফারুক ভাইয়ের সময় তো বদলালো না, আরো যাচ্ছে তাই হলো। বুলবুল ভাই সভাপতি হলেন, প্রত্যাশা ছিল যে নির্বাচন টির্বাচন চলবে, পাশাপাশি বিপিএলটা অন্তত সুন্দর হবে। সুন্দর হচ্ছে কই? এখনো পর্যন্ত যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে আর একটা ভয়াবহ রাজত্বে আমরা প্রবেশ করতেছি। দেখেন, একটা বড় দল যারা গত কয়েক বছরে বিপিএল এর নিজেদেরকে সবচেয়ে সুন্দর একটা দলে পরিণত করছিল, সে বরিশাল অংশ নিচ্ছে না সময়ের অভাবে। তারা পরিষ্কার বলছেন যে মাত্র মাসখানেক সময় বাকি আছে, এখনো প্লেয়ার ড্রাফটই হয় নাই বা নিলামি হয় নাই, আমরা এই অল্প সময় অংশ নিতে পারবো না। এটা তবু একরকম। কিন্তু এদিকে চট্টগ্রাম কিংসের সঙ্গে চিটাগাং কিংস, চট্টগ্রাম কিংস তো বলা ঠিক হবে না, চিটাগাং কিংসের সঙ্গে পরিস্থিতিটা ঠেকতে ঠেকতে গিয়ে আদালতে ঠেকছে। এবং সর্বশেষ এই যখন আমি কথা বলতেছি তার খানিক আগে চিটাগাং কিংস একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে বিসিবি তাদেরকে আজকের একটা মিটিংয়ে না ডাকাটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে। মানে এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকছে দেখেন। বিপিএল শুরু হতে পারে নাই, এর মধ্যেই পরিস্থিতি এই জায়গায় চলে গেছে যে মহামান্য আদালতের কাছে একপক্ষ গেছে, গিয়ে একটা রায় আনছে, সেই রায় হয়তো ঠিকমতো পালন করে নাই বিসিবি, এরকম অভিযোগ চিটাগাং কিংস তুলছে। মানে এলোমেলো অবস্থা, এলোমেলো অবস্থা। এখন আমরা আজকে একটু দেখি এলোমেলো অবস্থাটা আসলে কতদূর গেছে, সেটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আর এই অবস্থা থেকে কি আদৌ আর কোনো মুক্তি আছে, নাকি বিপিএলটা আমাদের জন্য এই একটা পেইন হয়েই সারাটা জীবন থেকে যাবে, এটা একটু আলোচনা করি। দেখেন, এই যে প্রথমে একটু শিরে সংক্রান্তির ব্যাপারটা বলি, এটা আমাদের বাঙালি জাতি হিসাবেই একটা অভ্যাস যে আমাদের কোনো কিছু ঘাড়ের উপরে আসে না পড়লে আমাদের একদম মাথায় থাকে না যে এই কাজটা করতে হবে। এটা শুধু বিসিবি না, এটা জাতি হিসাবেই। মানে আমার নিজেরও যদি কথা বলি তাহলে ওই যে 10 দিন ধরে বাসা থেকে বলবে অমুক জিনিসটা কিনতে হবে, ওটা যেদিন ফাইনালি একদম কিনতেই হবে ওই দিন তাড়াহুড়া করে যেয়ে কিনবো। এখন জাতি হিসাবে এসব বদভ্যাস আমাদের থাকবে, আছে, করব কি আমরা? কিন্তু এই বিসিবিরও এই বদভ্যাসটার মধ্যেই বিসিবি বসবাস করতেছে। এই যে বিপিএলটা ডিসেম্বর জানুয়ারিতে হবে, এটা তো অনেক আগে ডিসাইডেড একটা ব্যাপার, অনেক আগে। মানে বুলবুল ভাই যখন প্রেসিডেন্টের চেয়ারে বসছেন, সেটাও তো আজকে দেখতে দেখতে কম দিন হলো না, যে প্রথমে টি-20 খেলার জন্য বসলেন, তারপরে টেস্ট খেলা শুরু করলেন, কম দিন হয় নাই। সে সময় থেকেই উনি জানেন যে ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল। অথচ বিসিবি পুরো ব্যাপারটা যেন ভুলে খেয়ে ট্যাবলেটের মতো হজম করে ফেলছিল। তাদের যে বিপিএল এর জন্য প্রস্তুতি নিতে হবে, এটা শুধুমাত্র ওই যে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি করা ছাড়া আর কোনো একটা পদক্ষেপ নেয় নাই। অন্তত আমরা ভিজুয়ালি কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। এই কদিন আগে এসে ফ্রাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করা হলো, এই ইন্টারেস্ট লেটার না কি সব চাইলো, কটা দিন আগের ঘটনা। এটা তো হইতে পারে না। ইতিমধ্যে কোথায় যেন দেখলাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটার সঙ্গে চুক্তি করা হয়েছে, তারাও এখন আপত্তি করতেছে এই বিপিএলটা আয়োজনের ব্যাপারে। মানে তারা এটার সঙ্গে কাজ করতে চাচ্ছে না। খুবই স্বাভাবিক, এই সামান্য সময় দিয়ে তাদেরকে যদি বলা হয় যে আমার একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাকশন করে দাও, তারা দেখবে আমারই বদনাম হবে। আমি এইখানে এই দুবাই লিগ করি, ওখানে আইপিএল করে আসছি, অমুক করে আসছি, তমুক করে আসছি, বড় বড় টুর্নামেন্ট করছে না ওরা, ফলে ওদের একটা দুর্নাম হবে। ওরাও এখন পিস্পা দিতে চাচ্ছে, বা দিয়ে ফেলছে কিনা আমি ঠিক নিশ্চিত না। ওদিকে মিজানুর রহমান সাহেবের বরিশাল, মিজানুর রহমান সাহেব বলে দিচ্ছেন যে এই স্বল্প সময় আমার পক্ষে টিম নিয়ে বিপিএল এ নামা সম্ভব না, আমি কোনো দুর্নাম করতে পারবো না। কারণ আমি ওই প্লেয়ার ড্রাফটের পরে প্রত্যেক প্লেয়ারের ইকুইপমেন্ট আনাবো বিদেশ থেকে, এখনো প্লেয়ার ড্রাফট হয় নাই, আমি তো জানি না কে কে আমার হয়ে খেলবে। ফলে আমার তো প্লেয়ারদের নিশ্চিত হওয়ার পরে তাদের জন্য ইকুইপমেন্ট আনাইতে হবে, ওটির সময় আমি আনাইতে পারবো না। আর আমি এই মানে ফুল গিয়ার, নিজেদের গিয়ার, নিজেদের প্র্যাকটিস এগুলো ছাড়া বিপিএল খেলতে পারবো না। ফলে এই অল্প সময়ের মধ্যে আমি মাঠে নামবো না। হ্যাঁ, আমরা জানি যে এখানে বিহাইন্ড দ্য সিন কিছু ব্যাপার আছে, বিহাইন্ড দ্য সিন তো অনেক কিছু বাংলাদেশে ঘটে। কিন্তু উনি তো একটা ভালো যুক্তি পাইছে।
উনি হয়তো এমনিতেই বরিশাল খেলতো না, মানে এটা এখন পরিস্থিতিটা এই বিসিবি তাদেরকে এই কথাটা বলার সুযোগ করে দিছে। এটাই বিসিবি সবসময় করে, যেটা এমনিতেই হয়তো সেটা বিসিবি দোষটা নিজের ঘাড়ে নিয়ে ফেলে নানা রকম হালকা হালকা ডিসিশন নিয়ে। এখন এটা গেল একটা। আপনি বলতে পারেন যে বিসিবির এখানে করণীয় কি ছিল, মাঝে নির্বাচন গেল, নির্বাচন নিয়ে বিসিবি ব্যস্ত ছিল। এই কথাটাই তো ভাই সবসময় বোঝানোর চেষ্টা করি যে বিসিবি তো একটা প্রতিষ্ঠান, এখানে নির্বাচন হচ্ছে নাকি ঝড় হচ্ছে না বন্যা হচ্ছে, কর্পোরেট হাউস হিসেবে এটা দেখার কাজ তার না। একটা কর্পোরেট প্রতিষ্ঠানে নির্বাচন হয়, বোর্ড সভা হয়, পরিচালনা পর্ষদ ভেঙে যায়, সরকার ভেঙে দেয়, বাংলাদেশ ব্যাংক অনেক সময় আর্থিক প্রতিষ্ঠানে ভেঙে দেয়, তাতে কি একদিনও ব্যাংকিং বন্ধ থাকে? আপনি কোনো ব্যাংকে গিয়ে শুনছেন আজ পর্যন্ত যে কাউন্টারে লোকজন কাজ বন্ধ করে বসে আছে, কেন? আমাদের পরিচালনা পর্ষদের নির্বাচন হচ্ছে। এইসবের সুযোগ আছে আপনি কর্পোরেট প্রতিষ্ঠানে বা আর্থিক প্রতিষ্ঠানে? নাই তো। তাহলে বিসিবি কেন বসেছিল? নির্বাচনের মতো চলছে। বুলবুল ভাই হোক, তামিম ভাই হোক, তামিম তো শেষ পর্যন্ত নির্বাচনে অংশই নেয় নাই। নির্বাচন তো শেষ পর্যন্ত একটা ডিসাইডেড ব্যাপার ছিল যে কে নির্বাচিত হয়ে আসতেছে সবাই জানে। এটা নিয়ে কি এত ব্যস্ততা যে আপনি বিপিএল এর সব কাজ বন্ধ করে রাখলেন? বিপিএল এ গভর্নিং কাউন্সিল ফাংশনে ছিল না। ওকে, আপনার কর্পোরেট কর্মকর্তারা আছেন না, আপনার সিইও আছেন না, আপনার সিইওর নেতৃত্বে এই যে আজকে লেটার অফ ইন্টারেস্ট চেয়েছেন অমুক তমুক, এগুলো কেন আগে থেকে হয় নাই? এগুলো প্রসেস করতে তো গভর্নিং কাউন্সিলও লাগে না, বোর্ড প্রেসিডেন্টও লাগে না, কিচ্ছুই লাগে না। আগে একদিন একটা কন্টেন্টে বলছি না, কর্পোরেট স্ট্রাকচার ঠিক মতো ফাংশন করলে বোর্ড লাগে না। বোর্ড ছাড়া 2 বছর 3 বছর 10 বছর চলতে পারে ক্রিকেট বোর্ড, পৃথিবীর যে কোনো ক্রিকেট বোর্ড। আজকে আপনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ড যেটা গভর্নিং বডি, ওটারে ভ্যানিশ করে দেন, দেখেন তো ওদের কার্যক্রম একদিনের জন্য থেমে থাকে কিনা? থামবে না তো। আইপিএল এর মতো চলবে, সব চলবে। মাঝে ছিল না আদালতের বসানো কমিটি যখন চললো ইন্ডিয়াতে, তখন ওদের কিছু বন্ধ ছিল? আইপিএলও চলছে, সব কিছু চলছে ঠিক মতো। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড ভেঙে দেন না, একটা সেকেন্ডও কিছু বন্ধ থাকবে না। ওরকম অটোমেটেড একটা কর্পোরেট কাঠামো তারা তৈরি করছে। সেই জিনিসগুলো কেন হয় নাই? মানে আমি এখানে তো নির্বাচিত বোর্ড যারা আছেন তাদের চেয়ে কর্মকর্তাদের দায় বেশি দেখি। তারা কেন কমিউনিকেশনটা প্রপারলি করেন নাই? তারা কেন এই বিজ্ঞাপন দেন নাই? তারা কেন অলরেডি প্লেয়ার ড্রাফটের ডেট ঠিক করে ফেলেন নাই? ফ্রাঞ্চাইজিদের ইন্টারভিউ নিয়ে ফেলেন নাই? এগুলো তাদের করার কথা ছিল, তারা করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচন হয়ে গেছে, তাও অনেক দিন হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল গঠন হয়েছে, তাও অনেক দিন হয়েছে। এখন এসে আজকে তারা প্রথমবারের মতো যারা আগ্রহ দেখাইছেন সেই প্রতিষ্ঠানগুলো, সেই ফ্রাঞ্চাইজির সম্ভাব্য ওনারদের সঙ্গে প্রথম মিটিং করলেন, মানে পরিচিতি সভা করলেন। এরপরে তারা ডিসিশন নেবেন কাকে কাকে টিম দেবেন। বোঝেন এখনো কতগুলো ধাপ অতিক্রম করতে হবে বিপিএল শুরু করতে। এরপরে ফ্রাঞ্চাইজি ঠিক হবে, ফ্রাঞ্চাইজিগুলো নিলামে অংশ নেবে, তারা চাইছে এবার নিলাম হোক, আবার নিলাম ফিরে আসুক, বা প্লেয়ার ড্রাফটে অংশ নেবে, তারপরে গিয়ে বিপিএল এর উৎসব শুরু হবে। এখন এটা মাত্র অক্টোবর শেষ হয়ে যাচ্ছে, আজকে কথা বলতেছি অক্টোবরের লাস্ট ডেট 31শে অক্টোবর কিনা মনে নেই। যাই হোক, লাস্ট ডেট বা লাস্টের আগের দিন তো, নভেম্বর মাসটা ভিতরে সময় আছে। এই 1 মাসের মধ্যে এত কিছু করে আপনি একটা দেশের সর্বোচ্চ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবেন আর সেটা ভালো হবে এই প্রত্যাশা করেন? ওটার নিরাপত্তা, ওটার আইনি দিক সব ঠিক থাকবে এই প্রত্যাশা করেন? এটা সম্ভব না। এর মধ্যে আরেক জটিলতা বিসিবি বাধায় ফেলছে চিটাগাং কিংস নিয়ে। এখন চিটাগাং কিংস নিয়ে আসলে কি হচ্ছে এটা বলার মতো অবস্থায় তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি নাই। কারণ ব্যাপারটা একবার কোর্টে চলে গেছে, কোর্টে যাওয়া ব্যাপার নিয়ে খুব বেশি কথা বলা উচিত না, বিশেষ করে যারা আইন কানুন কম বোঝে। আমি কম বুঝি, ফলে এবং আমি আসলে ডিটেলটা, ভেতরের ডিটেলটাও অত ভালো জানি না। কিন্তু এটুকু বুঝতে পারতেছি যে দেয়ার আর সামথিং রং, এখানে কিছু একটা বড় ধরনের ভেজাল হয়েছে বলে ব্যাপারটা কোর্টের হাতে চলে গেছে। আমি মাসখানেক বা মাস দেড়েক আগের কিছু নিউজেই দেখলাম যে বিসিবি নাকি এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলছে। লোকেরা সোর্স কোট করে নিউজ করছে, প্রচুর প্রতিষ্ঠানে এই নিউজটা দেখছি যে সামির কাদের চৌধুরীর দল দেওয়া হবে না। এখন এরকম একটা অবস্থানে বিসিবি আগে থেকে কিভাবে চলে গেল আমি পরিষ্কার না, কারণ বিষয়টা তো নিষ্পত্তি হয় নাই এখনো। আমি এ ব্যাপারে সামির কাদের চৌধুরী বা চিটাগাং কিংসের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ওনাদের যেটা দাবি যে এই পাওনা দেনা ওনারা অলরেডি বিসিবিরে বুঝাই দিচ্ছেন, বরং উনি যেটা বলছেন যে আমার কাছে খেলোয়াড় টেলোয়াড় সব মিলে যে টাকা পাবে তার চেয়ে বেশি টাকা বিসিবির কাছে আমার দেওয়া আছে। যেমন এর মাঝে শরীফুল একটা রসিকতা টাইপের করছে যে চিটাগাং কিংস আবার দল চাচ্ছে, এরকম জায়গায় একটা কমেন্ট করছে যে গতবারের পাওনা পাই নাই। এটা আমি সামির কাদের চৌধুরী জিজ্ঞেস করছিলাম,
তো উনি আমাকে বললেন যে, "দেখেন দাদা আমি ও বোধহয় ৳১,৭০,০০০ পাবে। আমি খোঁজ নিলাম ওর ওই কমেন্ট আমারও চোখে পড়ছে। তারপর আমি জিজ্ঞেস করছি অ্যাকাউন্টসে যে, "কি ব্যাপার শরীফুল কি টাকা পাবে কিনা?" তো বলল, "স্যার ওর টাকা তো বিসিবির হাতে দিয়ে দেওয়া।" বিসিবি কেন ওরে বুঝায় দেয় নাই আমি জানি না। এখন এই ঝামেলাটায় ওনার দাবি যে এই ঝামেলাটায় উনি গত ৮ মাস ধরে ভুগতেছেন। যে উনি বিসিবির কাছে অলরেডি বিভিন্ন টাকা দিয়ে রাখছেন, বিসিবি প্রপারলি ডিস্ট্রিবিউট করছে কিনা এটাই উনি বুঝতেছেন না। এজন্য উনি দাবি করছেন যে উনি গত ৮ মাসে শতবার চেষ্টা করছেন বিসিবির সঙ্গে বসার। যে বাবা আমি যে তোমাদের টাকাগুলো দিছি, এই টাকাগুলো প্রপার জায়গায় কি পৌঁছায় দিচ্ছ তোমরা? তোমরা যে আমার নামে এই অভিযোগগুলো মিডিয়াতে বলতেছো, খেলোয়াড়দের কাছে বলতেছো, খেলোয়াড়রা টাকা পাচ্ছে না অমুক-তমুক একটা দুর্নামের মধ্যে আছে না? একটা অবস্থান তো বিজনেসম্যানদের থাকে, সেটা দুর্নাম কে নিতে চায়? তো উনি ব্যক্তিগতভাবে শতাধিকবার নাকি চেষ্টা করছেন এবং কিছুটা আমি এর সত্যতাও পাইছি যে আসলেই উনি চেষ্টা করছেন যোগাযোগের। এই সময় কেউ রেসপন্স করে নাই। উনি বারবার বলছেন, "একটু সামনাসামনি বসে আমাকে একটু জিনিসগুলো বলেন যে এই টাকাগুলো আসলেই দেওয়া হয়েছে?" উনার সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নাই। ইভেন এবার যখন উনি নিউজে দেখলেন যে উনাকে টিম দেওয়া হবে না, এটার পরেও উনি বহুবার চেষ্টা করছেন বিসিবির সঙ্গে যোগাযোগের। বিসিবি উনার সঙ্গে বসে নাই। পুরো ব্যাপারটা আমি ধরে নেই তর্কের খাতিরে যে সামির কাদের চৌধুরীর কাছে বিসিবি প্রচুর টাকা পাবে। হতেও পারে। এটাতে তো মানে এই দেনা পাওনা জিনিসটা তো চলমান। কিন্তু সেই ব্যাপারটা নিয়ে তো আপনার আলাপ আলোচনার মধ্যে থাকতে হবে। উনার যদি দাবি হয় যে আমি দিয়ে দিছি। এখন সেই জিনিসটা তো আপনি নিষ্পত্তি করবেন আগে। তারপরে না সিদ্ধান্ত নিবেন যে না উনারে আপনি টিপ দিবেন না। দেন না আমার আমি আ আ সেটা নিয়ে তো আপত্তি করতে যাব না। আমার ধারণা সামির কাদের চৌধুরীও খুব বেশি আপত্তি করবেন। কিন্তু ব্যাপারটা তো ফেয়ার হইতে হবে। ফেয়ার গেম হইতে হবে যে ওকে এই ন্যায্য কারণে ওনাকে আমরা টিম দিব না ডিসিশন নিলাম। স্বাভাবিকভাবে এই লোক ক্ষুব্ধ হইছে যে আমার সঙ্গে যোগাযোগই করে না অথচ আমারে টিপ দিবে না বলে ডিসিশন নিয়ে ফেলছে। আমি কাগজপত্র সাবমিট করছি। উনি গেছেন আদালতে, আদালত থেকে উনি একটা অর্ডারও পাইছেন। উনি পাইছেন মানে আদালত বিসিবি বরাবর একটা অর্ডারও দিছে। সেই জিনিসটা আমি দেখছিও সেই রায়টা। সেখানে আদালত পরিষ্কার বলে দিচ্ছেন যে আদালত নিশ্চয়ই কনভিন্স হয়েছেন ওনার কথাবার্তা শুনে। কনভিন্স হয়ে আদালত বলছেন যে তাকে বিপিএল এ মানে চিটাগাং কিংস কর্তৃপক্ষ মানে এসকিউ স্পোর্টস যেটা মানে ওনাদের যে সামির কাদের চৌধুরীর যে প্রতিষ্ঠান তাদেরকে বিপিএল এ অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না, কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। একই সঙ্গে আদালত বলে দিয়েছেন যে এত তারিখে যেদিন চুক্তি সই হবে সেই দিন তারা ফি পরিশোধ করবে। এছাড়া ২,৮০,০০,০০০ বোধহয় একটা অঙ্কের কথা আদালত বলছেন যে ৪ টা কিস্তিতে তারা পরিশোধ করবে। এই সুযোগ তাদেরকে দিচ্ছেন আদালত। আবার আদালত এটাও বলে দিয়েছেন যে তারা যদি এগুলো কমপ্লাই করতে না পারে তাহলে আদালতের এই আদেশ থাকবে না, বহাল থাকবে না। তখন বিসিবি চাইলে তাদের খারিজ করে দিতে পারে। ফ্র্যাঞ্চাইজি খারিজ করে দিতে পারে। মানে আদালত তো খুব সুন্দর একটা ডিরেক্টিভ দিচ্ছেন। এখানে তো ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। এখন আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আজকে ওই যে যারা ফ্র্যাঞ্চাইজির আগ্রহ তো দেখাইছে মনে হয় ১০ টা প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে হয়তো ৬ টা বা ৭ টাকে। এখন এর মধ্যে বাকি সবাইরে ডাকা হয়েছে, সামির কাদের চৌধুরীর স্পোর্টস রে ডাকা হয় নাই। খুবই এটা তার জন্য লাগার বিষয়। আমি অন্যদের একটা প্রেস রিলিজ হাতে পেলাম। সেখানে দেখলাম যে ওনারা বলছেন যে এটা কনটেম্প্ট অফ কোর্ট হইছে মানে আদালত অবমাননা হইছে। ওই যে শুরুতেই বলছি ভাই আমি আইনি ব্যাপার-স্যাপার খুব ভালো বুঝি না। এটা কি কনটেম্প্ট অফ কোর্ট হইছে কিনা এটা নিয়ে বিসিবির আবার ভিন্ন মত আছে। এইজন্য আমি এখানে মত দিতে চাচ্ছি না। কারণ বিসিবি তাদের আইনজীবীর ব্যাখ্যা অনুযায়ী বলতেছে না কনটেম্প্ট অফ কোর্ট হয় নাই। কারণ তারা ফরমালি নাকি ওই রায় এখনো পায় নাই। এগুলো আইনি জটিলতা আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমার জন্য বোঝা খুব কঠিন। যেহেতু আমি ওই জগতের লোক না। ঠিক আছে, পরে তাদেরকে আপনি অযোগ্য ঘোষণা করেন। আপনি আদালতে যান। গিয়ে আদালতে আপনার অবস্থানটা তুলে ধরেন। ধরেন আপনার কাছে সামির কাদের চৌধুরীর নামে এত বড় একটা অভিযোগের ফাইল আছে, যেগুলো সব জাস্টিফাইড। আর সেগুলো আপনি আদালতে দেন। আদালত যেহেতু রায় দিচ্ছেন, আদালতকে আবার সেগুলো দেন। আদালতই সিদ্ধান্ত নিবেন যে হ্যাঁ, সামির কাদের চৌধুরীকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া যাবে না। এটা তো খুব সহজ ব্যাপার। এখানে তো এত জটিলতার কিছু নাই। পরিচিতি সবাই অনায়াসে তাকে ডাকা যেত। এটুকু অন্তত করা যেত। আমি বিসিবিকে মানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মিঠু ভাইরে জিজ্ঞেস করছিলাম যে, "মিঠু ভাই ওনাদের কেন ডাকলেন না?"
এটা কেমন হলো? তো মিঠু ভাই সেখানে যেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ওনারা শুধু তাদেরকেই ডাকছেন যারা সব কমপ্লাই করছে। উনি বলছেন যে আমরা তো দেখব যে যারা কাগজপত্র জমা দিচ্ছে, যারা ইন্টারেস্টেড ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য, তাদের ভেতরে সবাই কে সব শর্ত পূরণ করছে। কাগজপত্র জমা দেওয়ার তো কিছু শর্ত থাকে। যেকোনো জায়গায় আপনি যখন কাগজ জমা দেন ওটার সঙ্গে বিভিন্ন জিনিস দেয়। তার ভিতরে একটা জিনিস নাকি চিটাগাং কিংস দেয় নাই। সেটা কি ২ কোটি টাকার একটা পে অর্ডার। মানে দেখেন, আমি কোনো পক্ষ না নিয়েও একেবারে বললাম যে আইনি জটিলতায় যখন একবার ঢুকে গেছে এখানে আর আমাদের সাংবাদিকদের কথা বলা সাজে না। এখানে তো আমরা বুঝে উঠতে পারবো না যে কোনটা সঠিক কোনটা বেঠিক, একমাত্র আইনজীবীরা এবং আদালত যা ব্যাখ্যা দিবেন। কিন্তু রিয়েলিটি হচ্ছে জিনিসটা জটিল হয়ে গেছে। এইটুকু অন্তত বুঝছি তো আমরা যে জিনিসটা জটিল হয়ে গেছে। এখন এই জিনিসটা আবার আদালতে যাবে। উনি যেহেতু আদালত অবমাননার অভিযোগ আনছেন, নিশ্চয়ই এটা ফর্মালিও উনি আদালতে গিয়ে অভিযোগটা করবেন। জিনিসটা আরো ঝুলবে। মানে আপনার হাতে সময়ই আছে মাসখানেক। এই সময়ের মধ্যে আপনার যদি সবকিছু স্বাভাবিক গতিতে চলে, তাও আসলে বুলেট ট্রেনের গতিতে ছুটতে হতো। ছুটে গিয়েও আপনি একটা নিরাপদ এবং সুন্দর বিপিএল করতে পারবেন কিনা এটা কনফিউজিং ব্যাপার ছিল। খুব সামান্য সময় আছে, খুব সামান্য সময় আছে। আমাদের প্রতিবার বিপিএল যে অনিয়মগুলো হয়, প্রতিবার বিপিএল অনিয়ম এবং বিশৃঙ্খল হওয়ার প্রধান কারণ হচ্ছে যথেষ্ট আগে থেকে বিসিবি আটঘাট বেঁধে মাঠে নামে না বলে। বিসিবি এটা প্রতিবারই 11th আওয়ারে শুরু করে। এটা যদি অনেক আগে থেকে সুন্দর করে শুরু করা যায় যে কারা ব্রডকাস্ট করবে, কারা ইভেন্ট ম্যানেজমেন্ট করবে, প্রপারলি যদি শুরু করা যায় তাহলে আজকে সেই পরিস্থিতি হয় না। আজকে এসকিউ স্পোর্টসের সঙ্গেও পরিস্থিতি এরকম হয় না। আজকে মিজানুর রহমান সাহেবও এ কথা বলেন না যে 1 মাসের কারণে আমি অংশ নিতে পারতেছি না, এবং আপনাদেরও এই তাড়াহুড়াটা হয় না। আজকে আপনি কেবল পরিচিতি সভা করলেন, আপনার নেক্সট উইকে হয়তো ড্রাফট করে ফেলতে হবে, আগে টিম ডিক্লিয়ার করতে হবে কাকে কাকে দিচ্ছেন, এবং সেটাকে ঠিক মতো করতে পারবেন কিনা তা আবার যেহেতু আবার একটা বিষয় কোর্টে যাবে, মানে পুরো ব্যাপারটা প্যাচ লেগে গেল। পুরো ব্যাপারটা প্যাচ লেগে গেল। এই জায়গাটাই হচ্ছে বুলবুল ভাইদের প্রতি আমাদের যেটা দাবি ছিল, মানে মনের দাবি। বুলবুল ভাইয়ের মতো মানুষ যখন প্রেসিডেন্ট হচ্ছেন, মিঠু ভাই একটা পোড় খাওয়া ক্রীড়া সংগঠক, মিঠু ভাইয়ের মতো মানুষ যখন গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি, এছাড়া যারা আছেন প্রত্যেকে তো ভালো সংগঠক, পুরনো সংগঠক, এই লোকগুলোর কাছে তো একটা দাবি থাকে যে জিনিসটা প্রপারলি চলুক। এই চললো না কেন, এই কোশ্চেনটা তো আমরা করতে পারি। বাকি সব ধরেন আদালতে যেটা গেছে, এই যে আজকে ডাকা হলো না, আদালত অবমাননার অভিযোগ আনলো এসকিউ স্পোর্টস, এই সব কিছু ধরেন আমরা বললাম যে এগুলো আমরা বুঝি না, আমাদের এখতিয়ারের বাইরের কথা। কিন্তু এটুকু তো বুঝি যে প্রপারলি আপনারা প্রস্তুতি নিতে পারেন নাই। মানে মাঝখানে আপনারা ক্রিকেট ছাড়া সবকিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছিলেন যে আপনারা ক্রিকেটের বেসিক শর্তগুলো ঠিক রাখতে পারেন নাই। আজকে এসে বুলবুল ভাই মিডিয়াতে বলেন যে শান্তকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে এটা খুব অপেশাদার ব্যাপার হয়েছে। এটা বুলবুল ভাই তখন খেয়াল করেন নাই? যেরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে যার জন্য আজকে ন্যাশনাল টিম এরকম বিপর্যয়ের মধ্যে। আজকে ন্যাশনাল টিমে যা কিছু আপনি দেখতেছেন, এই সব কিছু শুরু হয়েছে ওই দিন প্রেস কনফারেন্সের সময় শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরায় দেওয়ার পর থেকে। এখানে নানা রকম এগুলো নিয়ে আলাদা করে কথা বলবো যে এইটার আফটার ইফেক্ট কি ভয়াবহ হচ্ছে এই একটা ঘটনার। আজকে বুলবুল ভাই এসে বলতেছেন এটা অপেশাদার ঘটনা হয়েছে। এটা ওই সময় ওনারা খেয়ালই করেন নাই, কারণ ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আমি বুঝি যে বোর্ড ডিরেক্টররা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। বিসিবি কাঠামো কি করছে, বিসিবি কাঠামো কেন চুপ করে বসেছিল, বিসিবি কাঠামো, বিসিবির বিভিন্ন যে বিভাগ আছে এই বিভাগগুলো ফাংশন করে না কেন? আগেও একদিন একটা কন্টেন্টে বলছি যে বিসিবির অর্গ্যানগুলো ঠিকমতো ফাংশন করতেছে না, পরস্পরের সঙ্গে সমন্বয় হচ্ছে না। আজকে তারই ফল এই যে সব ব্যাপার, আদালত অবমাননার অভিযোগ, পুরো জিনিসটা একটা ভজকট পাকা যাওয়া। এখন আমরা শুধু প্রার্থনা করতে পারি যে জিনিসটা যত দ্রুত সম্ভব সমাধান হোক, সমাধান হয়ে একটা সুন্দর বিপিএল মাঠে নামুক, বন্ধ হয়ে একটা সুন্দর বিপিএল হোক, সেই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন।